হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজকে আমি আমাদের সাথে পেয়েছি অর্ণব মুখার্জিকে। অর্ণব ডাব্লিউবিসিএস 2023-এর গ্রুপ এ তে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসেস সিলেক্টেড হয়েছে। ওয়েলকাম অর্ণব টু দিস প্ল্যাটফর্ম। গুড ইভিনিং ম্যাডাম, নমস্কার সকলকে। অর্ণব, তোমার একটু আমরা ব্যাকগ্রাউন্ড যদি তুমি আমাদের সাথে শেয়ার করো, মানে তুমি কি সাবজেক্ট নিয়ে পড়েছো, এখন কি করছো, কতদিন ধরে ডাব্লিউবিসিএস প্রিপেয়ার করেছো? ম্যাডাম, আমার জন্ম এবং বেড়ে ওঠা মেদিনীপুর শহরে। আমার স্কুলিং রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুর শহর থেকে। আফটার স্কুলিং কমপ্লিট করার পরে আমি জয়েন্ট এন্ট্রান্স দিই এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি বিটেক কমপ্লিট করেছি। আফটার বিটেক আমার ইচ্ছা ছিল ম্যাডাম গেট দিয়ে প্রফেসর লাইনে যাওয়ার, বাট সামহাও আমি গেটটা কোয়ালিফাই করতে পারিনি। আমার র্যাঙ্ক অনেক পিছনের দিকে ছিল। তখন আমাকে সেকেন্ড অপশন কিছু আমাকে একটা চুজ করতেই হতো। তখন আমার আমার মা বাড়ির দাদু ভাই যিনি ছিলেন, উনি এখন মারা গেছেন। তো উনি আমাকে বলেছিলেন যে আমি যেন ডাব্লিউবিসিএসটা ট্রাই করি। মানে তখন আমার সেরকম কোনো আইডিয়াও ছিল না ডাব্লিউবিসিএস এক্সামটা কি, কেমন হয়, কি কারা পরীক্ষা দেয়, কিভাবে সিলেকশন হয়। তারপর আমি জানতে পারি এবং আমি প্রথম যে পরীক্ষাটা দিই, ফার্স্ট ইয়েতেই আমি সিলেক্টেড হই। পিডিও হিসেবে জয়েন করেছিলাম, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার হিসেবে জয়েন করেছিলাম। এটা আমার ফার্স্ট পোস্টিং ছিল গঙ্গারামপুর ব্লকে, দক্ষিণ দিনাজপুরে। তার পরের বছরই 2016 সালে, 2015-তে আমি পিডিও হিসেবে জয়েন করি। 2016-তে আমি রেভিনিউ অফিসার হিসেবে জয়েন করি এবং বর্তমানে রেভিনিউ অফিসার হিসেবে আমি কাজ করছি। বর্তমানে আমি মালদাতে পোস্টিং রয়েছি, বামনগোলা ব্লকে। এবং চাকরিতে জয়েন করার পরে আমি যখন প্রথম পরীক্ষা দিয়েছিলাম, যেভাবে চাকরি পেয়েছিলাম, তখন রিটেন ছিল, রিটেন এক্সাম ছিল। ডাব্লিউবিসি তখন রিটেন এক্সাম হতো, কিন্তু পরে এটা এমসিকিউ প্যাটার্ন আসে এবং সেটার সঙ্গে আমি কোপ আপ করে উঠতে পারিনি। আমার অফিসের প্রেসার ছিল, অফিসের কাজের প্রেসার ছিল, তারপরে দূরে পোস্টিং, এইসব বিভিন্ন রকম কারণে আমি এমসিকিউ প্যাটার্নের সঙ্গে নিজেকে সেভাবে কোপ আপ করে উঠতে পারিনি। তারপরে যখন আমি তারপরে আমার বিয়ে হলো 2019 সালে। এবং বিয়ে হওয়ার পরে আমার মিসেস বর্তমানে ও আমাকে কোনো মেন্টাল সাপোর্ট অনেক দিয়েছে। আমার বাবা মা আমার সঙ্গে ছিল, অনেক সাপোর্ট দিয়েছে। ফ্যামিলি সাপোর্ট তো প্রথম থেকেই ছিল, এখনো আছে। তো যখন অনলাইন এডুকেশন কিছু চালু হলো, অনলাইন প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে আমি জানতে পারলাম। অনলাইন প্ল্যাটফর্ম গুলো থেকে নিজেকে আবার নতুন করে গ্রুমিং করা স্টার্ট করি। সেটা 2018-19 সালের কথা বলছি। 20 সালে আমি আবার প্রিলিমস দিই এবং অদ্ভুতভাবে প্রিলিমসে আমি কোয়ালিফাই করতে পারিনি 2020 সালে। কিন্তু 2020 সালে যে করোনা পিরিয়ডটা ছিল, তখন তো লকডাউন চলছিল বিভিন্ন সব জায়গাতেই। ওই পিরিয়ডটা আমি কাজে লাগাই। ওই পিরিয়ডটাতে আমি নিজেকে ভালো করে গ্রুমিং করি, নিজেকে ভালো করে গড়ে তুলি। আমার যেসব জায়গাতে আমার ড্রব্যাক ছিল, যেসব জায়গায় আমার অজানা ছিল, আমার যেখানে কনসেপ্টের অভাব ছিল, কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করি অনলাইন প্ল্যাটফর্ম গুলো দেখে। তারপরে ইউটিউব চ্যানেল ঘেঁটে নিজেকে পুরোটাই সেলফ স্টাডি করে আমি নিজেকে গড়ে তুলি। 2021 সালে আমি 2021 সালে আমি এই গ্রুপে ডাকও পাই, কিন্তু কোয়ালিফাই করতে পারিনি। ফাইনাল লিস্টে আমার নাম আসেনি। 2022 সালেও তাই হয়, ফাইনাল লিস্টে আমার নাম আসেনি। এই গ্রুপে ইন্টারভিউ কল পেয়েছিলাম। 2023 সালের যে আমাদের যে ডাব্লিউসিএস এক্সাম, তাতে আমি এ আর বি দুটোর জন্যই আমি ডাক পেয়েছিলাম। এবং আমি এক্সিকিউটিভ আমার ফার্স্ট চয়েস ছিল এবং রেভিনিউ সার্ভিস আমার সেকেন্ড চয়েস ছিল। থার্ড ছিল ডাব্লিউপিএস ছিল, পুলিশ সার্ভিস। বাট সামহাউ এক্সিকিউটিভটা আমার হয়নি, কিন্তু আমার ওভারঅল র্যাঙ্ক হয়েছে 39, আর আরএসএ আমার র্যাঙ্ক এসেছে 11। তো এক্সিকিউটিভ না হলেও আমি ডাব্লিউআরএস যে আমি সিলেক্টেড হয়েছি, তাতে আমি খুশি, নিজের সাফল্যে খুশি। ম্যাডাম, আপনিও আমাকে অনেক হেল্প করেছেন। মেন্স এক্সামের পরে ইন্টারভিউর জন্য আপনি আমাকে গ্রুমিং করেছেন, অনেক সাপোর্ট পেয়েছি আপনার থেকে। এজন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ ম্যাডাম। আমার মনে আছে, অর্ণবের যখন আমি ইন্টারভিউ নিয়েছিলাম, অর্ণব মানে খুব পাজল ছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস নেব না এক্সিকিউটিভ সার্ভিস নেব, বা বারংবার এই যে হ্যাঁ ম্যাডাম। আমাদের ইন্টারভিউটা অনেক দিন হয়ে গেছে, তারপরেও আর কি বেশ কিছু দিন আমাদের রেজাল্টটা ডিলেড হয়েছে। তো অর্ণব আমাকে ফোন করতো কবে রেজাল্ট বেরোবে না বেরোবে। তো ফাইনালি এই জায়গাটা অর্ণব পেয়েছে। অনেক দিনের একটা কাঙ্ক্ষিত জায়গা, অর্ণব সেটা অ্যাচিভ করেছে। মেনি মেনি কনগ্রাচুলেশন ফ্রম মাই পার্ট অলসো। অর্ণব, আমার নেক্সট কোয়েশ্চেন তোমাকে, তোমার অপশনাল সাবজেক্ট কি এবং অপশনাল সাবজেক্টের জন্য তুমি কিভাবে প্রিপেয়ার করেছো? আমার অপশনাল সাবজেক্ট অ্যানথ্রোপোলজি ম্যাডাম। অ্যানথ্রোপোলজির জন্য আমি বিবেক ভাস্মের যে বইটা আছে, যেটা সবাই জানে, ওইটা থেকে প্রিপারেশন নিয়েছি। প্লাস এছাড়াও যে আমাদের ট্র্যাডিশনাল যে বুকগুলো, বই যেগুলো রয়েছে নাদিম হাসানাইনের, সেগুলো থেকে আমি নিজের মতো করে নোটস বানিয়েছি এবং সেগুলো থেকেই আমি নিজের মতো করে লেখা প্র্যাকটিস করতাম সময় ধরে, টাইম ধরে ধরে।
সেভাবে নিজেকে আমি আপগ্রেড করেছি এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যানথ্রোপোলজি কারেন্ট অ্যাফেয়ার্সও হয়। সেই কারেন্ট অ্যাফেয়ার্স আচ্ছা, থেকে যে কেস হিস্ট্রি সেগুলো আমি কালেক্ট করে আমার নোটে আমি এড করে রাখতাম। এইভাবে নিজেকে আমি আপডেটেড রাখতাম অ্যানথ্রোপোলজির জন্য। আচ্ছা। অর্ণব, তোমার কি মনে হয় এখন যে পরিমাণ কাট অফ যাচ্ছে সেখানে অপশনাল এবং ডেসক্রিপটিভ হাউ ইট প্লেস দ্য ভেরি ক্রুশিয়াল রোল টু ক্লিয়ার দ্য এক্সামিনেশন? হ্যাঁ ম্যাডাম, এখন তো কাট অফটা দেখছি খুবই হাই যাচ্ছে আমাদের। সেই কারণে আমাদেরকে ডেসক্রিপটিভ পার্ট যেটা আমাদের বাংলা, ইংরেজি, আর অপশনাল যেটা আছে, অপশনাল এই ৩ টে সাবজেক্টের উপর আমাদেরকে মানে বিশেষভাবে জোর দেওয়া উচিত। কারণ এমসিকিউ প্যাটার্নের সঙ্গে এখন সবাই মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে এবং এমসিকিউ প্যাটার্নে যারা ভালো করে একটু পড়াশোনা করে, টাইমলি পড়াশোনা করে, একটু রুটিন মাফিক পড়াশোনা করে, তারা মোটামুটি ভালো স্কোর, মানে একটা এভারেজ স্কোর আফটার এক্সামের পরে দেখা যাচ্ছে তারা পাচ্ছে। কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ডেসক্রিপটিভ পার্টে যে নাম্বারটা, সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। বাংলা, ইংরেজি আর অপশনাল যদি তার ভালো হয়, তাহলে তার একটা ভালো স্কোর করার মানে থাকবে, একটা প্রভিশন থাকছে আর কি আফটার এক্সাম। ওকে। অর্ণব, আমার নেক্সট কোয়েশ্চেন তোমার কাছে যে হচ্ছে, তুমি যেহেতু ওয়ার্কিং আছো, তুমি অলরেডি ইন সার্ভিস আছো, রেভিনিউ অফিসার হিসেবে কাজ করছো এবং তোমার পোস্টিং সামহাও তোমার বাড়ি থেকে বেশ মানে অনেকটাই দূরে। তো সেই জায়গায় তুমি কি কি হার্ডেলস ফেস করেছো মানে ইন অর্ডার টু টেক দ্য প্রিপারেশন অফ দ্য ডাব্লিউবিসিএস মানে সাইমালটেনিয়াস প্রিপারেশন? কারণ তুমি যেটুখানি এর আগেও শেয়ার করলে এখন এসআইআর চলছে, এর আগে বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যাপার্ট ফ্রম দ্য কোর ডিপার্টমেন্টাল ওয়ার্ক, সেটা তো আমাদেরকে কিন্তু অফিসার হিসেবে এক্সিকিউট করতে হয়। তো এই এত আমাদের মানে আমরা জানি যে আমাদের হয়তো মনে হয় যে শনি রবিবার ছুটি, কিন্তু অলমোস্ট অল দ্য স্যাটারডে সানডেজই আমাদের কিছু না কিছু অ্যাক্টিভিটি থেকে যায়। এই সবের মাঝখানে তোমার একটা প্রিপারেশনকে কন্টিনিউ করা এবং সেই রিগোরাস ভাবে সেটাকে রিভাইজ করা, মেমোরাইজ করা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক। তুমি সেটাকে এক্সিকিউট করেছো। তো এবার তোমার কাছে আমার এটাই কোয়েশ্চেন থাকবে, হাউ? ম্যাডাম, রেভিনিউ অফিসার হিসাবে প্রথম 6 বছর আমার পূর্ব মেদিনীপুর জেলাতে কেটেছে এবং ওই 6 বছরের মধ্যে 1 বছর আমি ডিস্ট্রিক্টে পোস্টিং ছিলাম। তারপরে আমার পোস্টিং হয় ঝাড়গ্রাম শহরে, ঝাড়গ্রাম ডিএলআরওতে। সেখানেও 2 বছর আমি ঝাড়গ্রাম ডিএলআরওতে কাজ করেছি। বর্তমানে আমি কাজ করছি মালদা জেলার বামনগোলা ব্লকে এবং এখানেও আমি এই 7-8 মাস হলো আমি জয়েন করেছি। তো এই যে জার্নিটাতে আমি আমার সেলফ স্টাডির উপর আমি জোর দিয়েছি সবসময়। আমি আমি আমার এটাই লক্ষ্য ছিল, আমি আমার লক্ষ্যটাকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করতাম প্রতিদিনই। আমার ধরুন একটা সাবজেক্ট আমি যদি কভার করবো একটা সারা 7 দিনে, তো 7 দিনের মধ্যে আমি আমি প্রথম দিন বা সেকেন্ড দিন আমি কিভাবে কতটুকু পড়বো সেটার আমি একটা হিসাব রাখতাম এবং সেটা আমি প্রথমে অ্যাচিভ করার চেষ্টা করতাম। এবং এক্ষেত্রে আমার ওই অনলাইন যে প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্মগুলো থেকে আমার যে কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার যেগুলো দরকার ছিল সেগুলো আমি ক্লিয়ার করেছি এবং যেখান থেকে যতটুকু ভাবে পেরেছি নোট আমি কালেক্ট করে নিজের মতো করে নিজেকে গড়ে তুলেছি। এভাবেই আমি নিজেকে প্রিপেয়ার করেছি পরীক্ষার জন্য। না, আমার আরেকটুখানি আমি প্রিসাইজলি তোমার থেকে এটাই জানতে চাইবো। সাপোজ তুমি তো একটা ওয়ার্কিং টাইম আমাদের অলমোস্ট 10 to 12 আওয়ার্স চলেই যায়, মানে আসা যাওয়া বা সবকিছু মেন্টাল এ নিয়ে। বাকি টাইমটা তুমি কিভাবে প্ল্যানিং করতে? মানে ডেইলি কত ঘন্টা করে তুমি মোটামুটি পড়ার টাইম মানে পেতে? অ্যাজ ইউ হ্যাভ অলরেডি মেনশন, তুমি মানে তোমার ফ্যামিলি আছে, সবকিছুকে সামলে তুমি এই জায়গাটাকে কিভাবে দিতে, মানে রেগুলার কনসিস্টেন্ট ওয়েতে কিভাবে পড়ে রাখতে বা সেই মোটিভেশনটা কিভাবে বজায় রাখতে? আমার যখন প্রথম পোস্টিং হয় পূর্ব মেদিনীপুর জেলাতে, আমার বাড়ি কিন্তু পশ্চিম মেদিনীপুর শহরে। আমি প্রথমে যাতায়াত করতাম, কিন্তু আমি দেখলাম যে যাতায়াত করতে গিয়ে অনেকটা সময় আমার লস হচ্ছে। তখন আমি ঠিক করি না, এইভাবে করলে আমি কোনোদিনও আমি সিলেকশন পাবো না। আমাকে যথেষ্ট সময় পড়াশোনার জন্য দিতে হবে। সেই কারণে আমি ঠিক করলাম কি আমার যেখানে পোস্টিং আছে তার পাশেই আমি বাড়ি ভাড়া নিয়ে থাকতে স্টার্ট করলাম এবং সেই ট্র্যাডিশনটা আমি এখনো বজায় রেখেছি। আমার ঝাড়গ্রামে যখন পোস্টিং ছিল তখনও আমি ওইখানেই থাকতাম, ঝাড়গ্রামেই থাকতাম। তো আমি সকাল 7টা থেকে সকাল অফিস যাওয়ার আগে সকাল 10টা অবধি 3 ঘন্টা আমি সময় পেতাম, সেই 3 ঘন্টা কাজে লাগাতাম। অফিস আওয়ার্স এর মধ্যেও আমি যতটুকু যখন সময় পেতাম, যখন টিফিন আওয়ার্স বলুন বা যখন কোনো কাজ থাকছে না, এমনি বসে আছি, আইডল বসে আছি, কোনো কাজ আমি সাইমালটেনিয়াসলি কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো টপিক আমি দেখতাম বা অন্য কোনো টপিক যেটা মানে করা সম্ভব অফিস আওয়ার্স এর মধ্যে, সেই টপিকগুলো আমি দেখতাম। তারপর বাড়ি ফিরে এসে ওই 7টা থেকে 10টা বা 11টা 4 ঘন্টা আমি কাজে লাগাতাম। মোটামুটি সারাদিনে 6 ঘন্টা আমি দিতাম। এভাবেই নিজেকে আমি করতাম। একটা প্ল্যান করে আমি এভাবেই এগিয়েছি।
বেশ। অর্ণব, আমার পরের কোয়েশ্চেনস, তুমি ওয়ার্কিং থাকতে থাকতেই WBCS মেন্স দিয়েছো, মেন্স ক্লিয়ার করেছো। মেন্স ক্লিয়ার করার পর যখন ইন্টারভিউ এর জন্য তুমি কল পেলে, সেই সময়টা খুব বেশি থাকে না প্রিপেয়ার করার জন্য, নিজেকে গড়ে পেঠে নতুনভাবে একটুখানি মোল্ড করার জন্য। তো ইন্টারভিউ এর রেসপেক্টে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? ইন্টারভিউ রেসপেক্টে ম্যাডাম আলাদা করে কিছু করিনি, আমার তো একটা প্রসিডিংস এর মধ্যে আমি ছিলাম। আমার যা যা সাবজেক্ট যা ছিল সেগুলো নতুন করে আবার আরেকবার রিভাইজ করেছি, প্লাস আপনার গাইডেন্স তো পেয়েছি, আপনি আমাকে যেরকম যেরকম বলেছিলেন সেরকম সেরকম সেই সাবজেক্টগুলো আমি কভার করেছি সেভাবে করে নতুন করে। আর এক্সট্রা যা ছিল সেগুলো আপনি তো দেখিয়ে দিয়েছিলেন, সেগুলি আবার নতুন করে জ্বালিয়ে নিয়েছিলাম। এইভাবেই আর কি, আলাদা করে বিশেষ কিছু আমাকে করতে হয়নি, ওই প্রসেসের মধ্যে ছিলাম, সেটাই কাজে এসেছে আলটিমেটলি। ঠিক। তোমার নলেজের পাশাপাশি ইট ইজ এ পার্সোনালিটি টেস্ট। তো কিছু পার্সোনালিটি ট্রেড আমাদের ইন্ডিভিজুয়ালি চেক হয় ইন দ্য ইন্টারভিউ বোর্ড। হয়তো কখনো সময়ের অভাবে সেই রিলেটেড কোনো কোয়ারিজ হয় না বা কোয়েশ্চেন্স আস্ক করা হয় না প্যানেলে। কিন্তু তোমার অ্যাজ এ অ্যাসপিরেন্ট হিসাবে, যখন তুমি অ্যাসপিরেন্ট থেকে একজন সাকসেসফুল মানে অফিসার হিসাবে নিজের এই রূপান্তরটা দেখলে, তোমার এখন ইন্ট্রোস্পেকশন করে কি কি মনে হয়? হোয়াট আর দ্য বেসিক কোয়ালিটিস যেটা একজন অ্যাসপিরেন্টকে এত বড় লম্বা রাস্তায় টিকে থাকতে সাহায্য করে, কিংবা তুমি বলো ইন্টারভিউ এর গন্ডি পার করতে সাহায্য করে? যে কোনো ক্ষেত্রে টপ 5 যদি আমি বলি ক্যারেক্টারিস্টিক্স বা মেন ফিচার, সেটা তোমার মতে কি? ম্যাডাম অধ্যবসায়টা তো অবশ্যই জরুরি, অধ্যবসায় থাকতেই হবে, প্লাস ডেডিকেশন থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, আর নিজের প্রতি বিশ্বাসটা রাখতেই হবে যে আমি পারবো। আমি যদি মনে করি আমি পারবো, আমি মনে করি আমি একটা সময় পর আমি নিশ্চয়ই সফল হবো। হ্যাঁ, আমার লাইফে আমার হার্ডেলস আসতেই পারে, আপ অ্যান্ড ডাউনস অবশ্যই আসবে, কিন্তু আমাকে আমার লক্ষ্যে ফোকাস থাকতেই হবে। এবং সেটা সম্ভব আমাকে, আমি যতটুকু যার থেকে আমি আমি আমার লাইফ থেকে বলছি যে আমি আমি শিখেছি আমার সিনিয়রের থেকে, যতটুকু যেমন শিখেছি, জুনিয়রদের থেকেও আমি শিখেছি, তাদের থেকেও নিয়ে আমি আজকে আমি এই জায়গায় নিজেকে দাঁড় করাতে পেরেছি। শেখাটার তো জীবনে শেষ হয় না, সবার থেকে শেখাটার আমি, এটা একটা লং প্রসেস, সারা জীবনই মানুষ চাইলে শিখতে পারে। তো আমি সেই প্রসেসে বিশ্বাস করি। আর আমি আরেকটা জিনিস, এটা আমার কোয়ালিটি আছে, বা এটা আমি মানে বলার থেকে শোনার উপর বেশি জোর দিতে পছন্দ করি। আই এম এ গুড লিসনার। মানে সেটা আমার অনেকটা কাজে এসেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিচুয়েশন আমি দেখেছি সেটা। তুমি বেশ একটা ভালো কথা বললে যে লিসনিং ক্যাপাবিলিটি। অনেক সময় দেখা যায় মানুষের সমাজে নিজেরটা বড়াই করা বা নিজেরটা আমি, এই আমিত্বর বাইরে বেরোতে পারে না। মানে অন্যদেরও যে কিছু প্রবলেম থাকতে পারে, অন্যদেরও যে কিছু বলার জায়গা থাকতে পারে, এই মানে বিষয়বস্তুটা সম্বন্ধে তারা অবগতই নয়। তো সেইটা যে তুমি হাইলাইট করলে, এটা আমার খুব ভালো লাগলো, এবং এটা অ্যাকচুয়ালি তুমিও মানবে এত বছরের তোমার কর্মজীবন, এবং আমরাও আজকে যে পজিশনে আছি, আহ হাজারো মানুষের হাজারো বক্তৃতা, সবকিছুর সমাধান হয়তো আমরা করতে পারবো না, কিন্তু সেটাকে যদি আমরা একটু পেশেন্টলি কামলি একটু শুনে নিই, সেটাও কিন্তু অনেকটা বেশি পাবলিক ডেলিভারির এটা একটা অনেক বড় বিষয়, এবং সেটা অনেকটা বেশি মানুষটা কিন্তু শান্ত হয়ে আর কি চেম্বারটা ছাড়ে। তো এটা আর কি একটা একদম। ভালো জিনিস যেটা তোমার কথা থেকে উঠে এলো। হুম। আরেকটা, অর্ণব, আমার আরেকটা লাস্ট প্রশ্ন তোমার কাছে থাকবে। লাস্ট আমরা যে WBCS এর তোমার এত বছরের অভিজ্ঞতা, এই যে আপকামিং WBCS প্রিলিমিনারি এক্সামিনেশনসটা আসছে, এই পরীক্ষার জন্য হয়তো খুব বেশি সময় পাওয়া যাবে না। এখন কি শুধুমাত্র বই পড়বে, না শুধুমাত্র MCQ করবে, নাকি শুধু মক দেবে? কি কারেক্ট স্ট্র্যাটেজি হওয়া উচিত? এট লিস্ট তুমি কিভাবে প্রিপেয়ার করতে এই ধরনের ফেজে যদি তুমিও থাকতে? ম্যাডাম আমি আমার কথা বলছি, আমি কিন্তু মক খুব একটা প্র্যাকটিস করতাম, মানে করিনি আর কি। আমি করেছি, পরীক্ষার আগেই করেছি। আমি কনসেপ্ট ক্লিয়ারের পর প্রথম থেকে জোর দিয়ে এসেছি, এবং আমি আমি একটা কনসেপ্ট যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ সেটার পিছনে আমি লেগে থেকেছি। মানে তার জন্য যতটুকু আমার করা দরকার ততটুকু আমি করেছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি, তারপর আমি MCQ সলভের দিকে এগিয়েছি। আমার মনে হয় এটাই মানুষের সবার লক্ষ্য হওয়া উচিত, যারা অ্যাসপিরেন্টস আছে, যে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরে আমরা MCQ সলভের দিকে এগোই। এটাই আলটিমেটলি কাজে আসে, আমি দেখেছি যেটা। ঠিক, আমরা কিছু জানলামই না, আমরা মক টেস্ট দিতে শুরু করে দিলাম, তাতে কিন্তু খুব একটা রেজাল্ট আসে না। বরং ওটার থেকে আমাদের একদম। হতাশাটাই বেশি আসে, রাইট? তো অর্ণব, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি তোমার যে ইনসাইটস রিলেটেড টু দ্য WBCS এক্সামিনেশন, ইট উইল হেল্প আরেকটা কথা মেনি ম্যাডাম মেনি বলতে চাই, অ্যাসপিরেন্টস। আরেকটা কথা হ্যাঁ, ম্যাডাম বল, বলতে চাইছি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মানে যারা অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাইছি আর কি। ধরো, মানে আমাদের তো লাইফে আপ অ্যান্ড ডাউনস লেগেই থাকবে, কখনো হতাশাও আসবে, কখনো ব্যর্থতাও আসবে। তো সেই ঘুরে দাঁড়ানোর যে সেই সময়টাতে, সেই সময়টুকু তো আমাদের যা
ক্যালিবার আছে, আমাদের যা পার্সোনাল যেটা ভালো লাগা যেটা আছে, আমার মনে হয় সেটাতে জোর দিলে আমাদের মন ভালো থাকবে। আমি এটা করে আমি উপকৃত হয়েছি। যেমন আপনি জানেন ম্যাডাম, আমি গান গাইতে পছন্দ করি, গান গাইও। তো আমার সেই যখন ব্যর্থতার সময় বলুন বা খারাপ সময় বলুন, আমাকে অনেকটা সাহায্য করেছে। মেন্টালি অনেক স্ট্রেংথ দিয়েছে। তো আমি বলব প্রত্যেকেরই উচিত তাদের যা ভালো লাগার একটা জায়গা পড়াশোনা বাদে, সেই জায়গাটা খুঁজে বার করা বা সেটাতে মানে অবসর সময় যখন ভালো লাগছে না, কিছু পড়তেও আমার অনেক সময় ভালো লাগবে না, এটা হয়, সবার ক্ষেত্রেই হয়েছে, আপনার ক্ষেত্রে হয়তো হয়েছে, আমার ক্ষেত্রেও হয়েছে। তো সেই সময়গুলোতে পার্সোনাল যে ভালো লাগার জায়গা সেটাতে যদি জোর দেয়, তাহলে অনেকটাই মানুষ সবাই উপকৃত হবে। ঠিক অর্ণব। তোমার কথা শুনে এটাই মানে আমাদের কর্মজগৎটাও এত হেক্টিক, এত মানে টাইম কনজিউমিং এবং সেখান থেকে হয়তো নিজের ভালো লাগা জায়গাটাকে বার করাটা ডিফিকাল্ট। কিন্তু ওটা আমাদের আরকি প্রি-রিকুইসাইট, ওটা আমাদের করতেই হবে। ইট ইস ম্যান্ডেটরি অ্যান্ড হুম, স্যাক্রোসেন্ট। ওটার বাইরে কোনো জায়গা হবে না। আদারওয়াইজ আমরা ওই পরের দিন আবার অফিসে এসে ১২ ঘন্টা ডিউটি দেয়া, সেই জায়গাটাকে ১২ ঘন্টা আবার একটা আ মানে কিছু না কিছু আসতেই থাকছে, কিছু না কিছু হতেই থাকছে। হুম, সেই জায়গাটাকে নিজেদেরকে এনার্জাইজড রাখার জন্য আমাদের ওই নিজের ভালো লাগার জিনিসগুলো, হতে পারে সেটা গান, হতে পারে সেটা আঁকা, হুম, হতে পারে সেটা সাধারণ মানুষের সাথে কথা বলা। যার যেটা ভালো লাগছে সেটাকে ধরে রাখার হুম। দায়বদ্ধতা আমাদের নিজেদের উপরই বর্তায় এবং সেটা WBCS এর এই ক্রুশিয়াল প্রিপারেশন স্টেজেও কিন্তু আমাদের মেইনটেইন করতে হবে। না হলে হয়তো আমরা একদিন ১০ ঘন্টা পড়বো, পরের দিন হয়তো আমরা আর পড়তেই মন গেল না। একদম ম্যাডাম, ঠিক বলেছেন। আ খুব ভালো লাগলো অর্ণব তোমার সাথে কথা বলে। আশা করি অর্ণবের আ এই যে পড়াশোনার ফেজ, অর্ণবের অ্যাজ এ অফিসার হিসেবে কাজ করার যে অভিজ্ঞতা, অর্ণব কাজের সাথে, সাথে আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছে। আ অনেক স্ট্রাগল, অনেক টাইম পাংচুয়ালিটি এবং অনেক অ্যাকাউন্টেবল না হলে এই জায়গাটা আরকি রিচ করা যায় না। তো আশা করি অর্ণবের ইন্টারেকশন, অর্ণবের ভিউ পয়েন্ট তোমাদেরকে হেল্প করবে। লাস্ট শেষ করার আগে অর্ণবের কাছেই আমি আরেকবার ফিরে যাব। অর্ণব, তুমি যদি বলো যে তোমার কিছু মোমেন্টস খুব জীবনের খুব ডিফিকাল্ট মোমেন্ট, বাট তুমি সেই জায়গাটায় ধরেছিলে বা সেইভাবে নিজেকে আজকে মানে সেই জায়গাটা নিজেকে ধরে রেখেছিলে বলে আজকে এই জায়গাটায় এসছো। তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ মানে উইথ দ্য অ্যাসপিরেন্টস, তারপর আমরা আজকে এই সেশনসটাকে তাহলে এন্ড করব। ম্যাডাম, আমি একটু আগে বললাম যে 20 সালে ওই ফেস্টার কথা বলছি আপনাকে। আমি 18-19 সালে আবার নতুন করে স্টার্ট করি। কারণ 16, 17, 18 3টে বছর আমি পরীক্ষা দিইনি। তো 19 সালে যখন স্টার্ট করলাম, 18, 19 সালে স্টার্ট করলাম, 20 সালে গিয়ে আমি দেখলাম আমি প্রিলিমসেই কোয়ালিফাই করতে পারলাম না। তো সেই ফেজটা আমার কাছে খুব খারাপ ছিল। তারপর নতুন করে আবার শুরু করা, নতুন করে ঘুরে দাঁড়ানো, সেটা আমার জন্য একটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স ছিল আমার লাইফে। ঠিক। আ তোমার অভিজ্ঞতা থেকে অনেকেই রিলেট করবে। WBCS এর এমন একেকটা ফেজ আসে যেখানে হয়তো দেয়ালে পিঠ ঠেকে যায়। আমাদের আর এগোনোর জায়গা মানে আবার নতুন করে শুরু করা আর পেছনের জায়গা থাকে না। তো সেই জায়গাটা আরকি একদম। নিজের ওপর বিশ্বাস, ডেস্টিনির ওপর বিশ্বাস, নিজেদের প্রত্যেকটা স্ট্রাগল এর উপর বিশ্বাস রেখে যদি ওই আরেকবার এগিয়ে যাওয়ার সাহসটা করো তবেই হয়তো সাফল্য পাওয়া যায়। এইটুকখানি বলেই আজকের এই ইন্টারেক্টিভ সেশনসটাকে শেষ করলাম। আশা করি প্রচুর অ্যাসপিরেন্টদের উপকার হবে। কেমন লাগলো সবাই জানিও। আর যদি তোমাদের কোনো WBCS রিলেটেড কোয়েরিজ থাকে আমাকে না, অর্ণবকে করো। অর্ণব জেনুইনলি সেটার উত্তর দেবে, এইটুখানি আমরা প্রত্যাশা অর্ণবের কাছ থেকে রাখতে পারি। ঠিক আছে ম্যাডাম, অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এইভাবেই আমরা আজকের এই ইন্টারেক্টিভ সেশনসটাকে শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাডাম।